ডিয়ার ভিউয়ার্স, শেষ পর্যন্ত চুক্তির ব্যাপারে ইরান আমেরিকাকে দুটি পরিষ্কার শর্ত দিয়েছে। প্রথমত সম্পূর্ণ যুদ্ধবিরতি, এবং দ্বিতীয়ত সেটি হলো নৌ অবরোধ প্রত্যাহার। আর সাথে রয়েছে যে নিরাপত্তা। সবচেয়ে বড় কথা হলো নিরাপত্তা দিতে হবে, কারণ আমেরিকা ইতিমধ্যে ইরানের অনেক নেতাকে হত্যা করেছে। সুতরাং এই দুটোর সাথে নিরাপত্তা, এই তিনটি বিষয় যদি ধরি, এইটাকে মেনে নিয়ে আমেরিকাকে ইরানের সাথে চুক্তি করতে হবে। এই বিষয়টি মোটামুটি পরিষ্কার করে দিয়েছে ইরান। এখন সবচেয়ে বড় কথা হলো এই ইউরেনিয়াম নিয়ে কথা হয়। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে ইউরেনিয়ামের বিষয়টি নিয়ে ইরান আর কখনোই আমেরিকার সাথে আলোচনা করতে আগ্রহী না। ইরানের ইউরেনিয়াম ব্যাপারে ইরান মনে করে সম্পূর্ণ স্বাধীন, এবং ইরান এও মনে করে যে প্রত্যেকটি রাষ্ট্রেরই ইউরেনিয়াম ডেভেলপমেন্টের স্বাধীনতা থাকা উচিত। এটা অত্যন্ত পরিষ্কার করা হয়েছে। আরেকটি বিষয়, যুদ্ধে তেমন কোনো লাভ হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাসোসিয়েটরা বুঝে গেছেন যে যুদ্ধে এমন কোনো লাভ হচ্ছে না, এবং আধুনিক আমেরিকান যে সৈন্যরা যুদ্ধ করছে সেখানে তাদের বুকে ছোট্ট করে একটি ক্যামেরা থাকে প্রত্যেকেরই। সেই ক্যামেরা প্রত্যেকটা সৈন্যের মুভমেন্ট কিন্তু একদম হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাসোসিয়েটসরা দেখতে পায়। এবং সবচেয়ে বড় কথা, ডোনাল্ড ট্রাম্প দেখে পরিষ্কার বুঝতে পেরেছে যে আসলে সমরক্ষেত্রে নৌ অবরোধী বলেন আর অন্য কোনো অবরোধী বলেন, আমেরিকান সৈন্যরা কোনো ভালো করতে পারছে না। তাই আমেরিকার যুদ্ধ জয়ের আশা একেবারেই ব্যাহত হয়েছে। এটা অনেক আগে ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত ছিল, এবং ট্রাম্প একটি পরিষ্কার করেছে, মন্তব্য করেছে যে ইরান যে এত শক্তিশালী আর ইরান যে সব কিছুতে ওত পেতে আমাদেরকে আক্রমণ করে, এটা আমার জানা ছিল না। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই মানসিক অবস্থার উপরে আগুনে ঘি ঢেলেছেন পুতিন ইরানিদের এই বীর বিক্রমে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধকে স্বাগত জানিয়েছে, এবং ইরানকে ভবিষ্যতে একটি শক্তিশালী অর্থাৎ পরাশক্তি হবে এই ব্যাপার ইঙ্গিত করেছে। তো এইটি আসলে এই পুতিনের এই মন্তব্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য অত্যন্ত লজ্জাকর, এবং আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প এটা সহজভাবে নেবে না, এটাই স্বাভাবিক। আসলে ডোনাল্ড ট্রাম্প যেটা ভেবেছিল যে ইরানকে বোধহয় খুবই 6-7 দিনের যুদ্ধেই একেবারে কাবু করা যাবে এবং বাধ্য করা হবে যে কোনো চুক্তিতে। এখন দেখা গেল মাসের পর মাস যুদ্ধ করে কোনো লাভ নাই। আজকে 62-63 দিন যুদ্ধ চলছে। ইরান আসলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অর্জন করেছে। সাস্টেইনেবিলিটি, টিকে থাকার যে ব্যাপারটা, এটা ইরান সয়ে গেছে। এবং আমেরিকারই একজন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে আর যুদ্ধ করে আমেরিকার লাভ নাই ইরানের বিরুদ্ধে, কারণ ইরান জেনে গেছে কিভাবে টিকে থাকতে হয়। আরেকটি বিষয় যে আমেরিকার সেনাবাহিনী এবং নৌবাহিনীর মধ্যে অর্থাৎ ডিফেন্সে মতবিরোধ আছে। পিট হ্যাগসেট কিন্তু অলরেডি এর আগেই আছে, গত এই মাসেরই 23 তারিখে নেভাল সেক্রেটারিকে করেছে। নেভাল সেক্রেটারি কে বাদ দেওয়া হয়েছে, তাকে বাধ্য করা হয়েছে। জন সি ফারল্যান্ড নেভাল সেক্রেটারি, তাকে আপনার পদত্যাগে বাধ্য করা হয়েছে। জন সি ফ্যালেনকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এছাড়া সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাদের মধ্যেও কিন্তু আসলে যথেষ্ট মতবিরোধ রয়েছে। এটা বিভিন্নভাবে প্রকাশ পায়, কিন্তু আমেরিকা এটা পুরোপুরি আসলে এক্সপোজ করে না। কিন্তু আমরা যারা সচেতন মানুষ সারা বিশ্বের, তারা কিন্তু এটা বুঝতে পারে যে আমেরিকার সেনাবাহিনীর মধ্যে একটা কমিশন হচ্ছে, যেটা ইতিপূর্বে কোনো প্রেসিডেন্টের আমলেই ছিল না। আর জেডি ভ্যান্স এবং পিট হ্যাগসেটের সঙ্গে যে মতবিরোধ জেডি ভ্যান্সের, এটা মোটামুটি অবভিয়াস। এবং এইখানে জেডি ভ্যান্সের বিরুদ্ধে হলো ট্রাম্পের অবস্থান। এবং দ্বিতীয়বার যে ইসলামাবাদে বসার কথা ছিল, সেই বসায় কিন্তু জেডি ভ্যান্সকে বাদ দেওয়া হয়েছিল। সেইখানে উইটকফ এবং কুশনারকে
অ্যাসাইন করা হয়েছিল যে তারা ইসলামাবাদে এসে ইরানের সাথে শান্তি আলোচনায় বসবে, জেডি ভেন্স বসবে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনেও আসলে মতবিরোধ রয়েছে, মতের ফারাক রয়েছে, এবং জেডি ভেন্স আমার মনে হয় যে যুদ্ধটা যে চলছে ইরানের সাথে এইটার পক্ষে জেডি ভেন্সের অবস্থান নয়, মোটামুটি বলা যায় বিরুদ্ধে। আর আরেকটি ব্যাপার আছে এখানে, পিট হ্যাগসেট এবং জেডি ভেন্সের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে। ডোনাল্ড ট্রাম্পের পরে জেডি ভেন্স চাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করবে এবং প্রেসিডেন্ট হবে। এখানে পিট হ্যাগসেট ও নিজেকে যোগ্য ব্যক্তি মনে করে, তিনিও মনে করেন যে তিনিও হয়তো প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন বা রিপাবলিকান পার্টি তাকে মনোনয়ন দেবে। সুতরাং দুইজনের মধ্যে এই রাজনৈতিক একটা দ্বন্দ্ব কিন্তু রয়ে গেছে, এটা মোটামুটি এরকম একটা গুঞ্জন কিন্তু রয়েছে। আর ইউরোপকে খেপিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প সাংঘাতিকভাবে। ডোনাল্ড ট্রাম্পের যে আপনার এই দিনের পর দিন ন্যাটো সম্পর্কে, ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য, বিরূপ মন্তব্য, এবং ইউরোপের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদেরকে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, যেমন ইটালির প্রধানমন্ত্রী মেলোনিকে আক্রমণ করেছে, যেটা অত্যন্ত অসুন্দর আক্রমণ, এবং স্পেনের প্রধানমন্ত্রী খুবই একজন ভালো মানুষ, পেড্রো সানচেজকে ও কটু কথা বলেছে। তো এখন পেড্রো সানচেজ যেই ভূমিকাটা নিচ্ছে, পেড্রো সানচেজ অত্যন্ত স্মার্ট এবং দক্ষ একজন মানুষ, আমি বলবো যে ভূমিকাটা নিচ্ছে তাতে মনে হচ্ছে যে ইউরোপের নেতৃত্ব এখন স্পেনের হাতে। এটা আসলে হয় কি, দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান যদি খুব সাহসী হয় এবং কেপেবল হয় নেতৃত্ব নিতে, তাহলে অটোমেটিক্যালি তার উপর নেতৃত্ব চলে আসে। তাই পেড্রোর হাতেও, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রোর হাতেও এখন ইউরোপের নেতৃত্ব অটোমেটিকই চলে এসছে, এবং পেড্রো যে ভয়েসে কথা বলে তাকে মনে হয় আসলে হি ইজ নট অনলি দ্য ভয়েস অফ স্পেন, হি ইজ অলসো দ্য ভয়েস অফ ইউরোপ। এদিকে চীনের সাথে একটা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির আলাপ হয়েছে, অলরেডি মিটিং হয়েছে, এবং কানাডা এবং চায়না একটি সম্পর্কে নিজেদেরকে আবদ্ধ করেছেন। সেই সম্পর্কটা প্রথমত অর্থনৈতিক বা বাণিজ্যিক, যেটাই বলেন, অর্থনৈতিক বাণিজ্যিক, এবং পরে সেইটা ডিফেন্সে যাবে, এখন না। কারণ চীন এখন পর্যন্ত কোনো পশ্চিমা দেশের সাথে কোনো রকম ডিফেন্স বা প্রতিরক্ষামূলক চুক্তিতে যেতে চায় না। চীন বেসিক্যালি ব্যবসা বাণিজ্য পছন্দ করে। চীনকে বলে, যারা অনেকেই পছন্দ করে না তারা বলে বেনিয়ার জাত। তো প্রথমত যেটা কানাডা যা দেখছে, কানাডা ট্যারিফ ফেস করেছে অতিরিক্ত, যেটা ডোনাল্ড ট্রাম্প কানাডার উপরে অতিরিক্ত ট্যারিফ আরোপ করেছে। শুধু তাই কি, কানাডাকে উপহাস করে বলেছে কানাডা হলো আমেরিকার আরেকটি অঙ্গরাজ্য, অর্থাৎ আমেরিকার এখন 50টি অঙ্গরাজ্য, কানাডাকে নিয়ে 51টা অঙ্গরাজ্য। এটা কিন্তু কানাডার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি এক ধরনের কি বলা যায়, তাচ্ছিল্য করা। তো সুতরাং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, তিনি একজন ব্যাংকার ছিলেন এবং বিশ্বমানের একজন অর্থনীতিবিদ। তিনি নিজেও চায়নার সাথে আলোচনায় বসে একটা আলাদা বাণিজ্যিক চুক্তি বা ব্যবসায়িক চুক্তি করতে আগ্রহী ছিলেন, এবং সেটা হয়েছে। সুতরাং এটা দেখা গেল যে চায়না কিন্তু এখন কূটনৈতিক সম্পর্কে ইউরোপের দিকে, অর্থাৎ পশ্চিমা বিশ্বের দিকে যাচ্ছে। কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, দেখা যাবে যে ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোর সাথেও চীনের আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সম্পর্ক হয়ে যাচ্ছে, সেটা প্রাথমিকভাবে বাণিজ্যিক সম্পর্ক। তো সুতরাং পৃথিবীর অর্থনীতি, বিশেষ করে চীন কিন্তু এখন সারা পৃথিবীর অর্থনীতির নেতৃত্ব পাচ্ছে। এটা হলো চীনের এখন পশ্চিমা বিশ্বের প্রতি অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে। হ্যাঁ, আরেকটা জিনিস হলো ইসরায়েল। এখন অনেকের মনে একটা প্রশ্ন আসে যে
ইরান কেন ইউরেনিয়ামের ব্যাপারে এত পার্টিকুলার, ইউরেনিয়ামের বিষয়টা কেন ছাড় দিতে চাচ্ছে না ইরান? এটার একটা কারণ আছে, এটা ইসরায়েলের জন্য। ইসরায়েলের ইউরেনিয়াম কত মাত্রায় আছে এটা কিন্তু কেউ জানে না, এবং আমেরিকাও এটার উপরে কোনো ইনভেস্টিগেশন করে না। আমেরিকাও এটার উপরে কোনো ইনভেস্টিগেশন করে না, যার ফলে ইরানের সব সময় কিন্তু একটা আতঙ্ক কাজ করে যে আসলে ইসরায়েলের পারমাণবিক অবস্থানটা কোথায় আছে। এবং সবচেয়ে যে বড় কথা, আবু সালেম, তিনি একজন ইহুদি, আমি আবারও তার নামটা বলছি, উনি কিন্তু বলেছেন যে এনপিটিতে ইসরায়েল স্বাক্ষর করেনি, কিন্তু করেছে কে? ইরান। কিন্তু ইরানের তো এখানে একটা বড় ভয় যে এনপিটিতে স্বাক্ষর করেনি, তাহলে ইসরায়েল তো স্বাধীন, ইসরায়েলের ইউরেনিয়াম স্ট্যাটাস কোথায় আছে এটা কেউ জানে না। ইরানের ইউরেনিয়াম আছে 480 কেজি বলে, কিন্তু এটার চেয়েও তো ইসরায়েলের হাতে আরও বেশি থাকতে পারে। তাই ইউরেনিয়ামের ব্যাপারে ইসরায়েলের প্রতি ইরানের কিন্তু একটা পার্টিকুলার স্ট্যান্ড আছে, এবং যার জন্য ইউরেনিয়াম নিয়ে ইরান কখনই পশ্চিমা বিশ্বের কোনো শক্তি, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের সাথে তো নয়, আমেরিকার সাথে কোনো আলাপ করবে না। আরেকটি হলো এই ইউরেনিয়াম বা পারমাণবিক শক্তি আগামী দিনগুলোতে হবে ইরানের রক্ষা কবচ। ইরান কিন্তু অত্যন্ত ভালোভাবে জানে যে ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার একমাত্র হাতিয়ার হবে পারমাণবিক শক্তি। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইরান সবসময় মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে ইসরায়েলকে কিন্তু ভয় পায়, এবং দেখেন টু স্টেট সলিউশন নিয়ে কতগুলো রেজলিউশন হলো জাতিসংঘে, ইউএনওতে, সিকিউরিটি কাউন্সিলে হয়েছে, এবং সেটা জেনারেল অ্যাসেম্বলিতে হয়েছে। একটা ইসরায়েল ধার ধারে না, এবং ইসরায়েলকে এই ব্যাপারে সমর্থন করে আমেরিকা। সুতরাং অতিষ্ঠ হয়ে আজকে আমি শেষ করব একটা খুব করুণ কাহিনী বলে, সেটা হলো এই কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক এডওয়ার্ড সাইদ। আপনারা তাকে চিনবেন, তিনি বিশ্ববিখ্যাত পণ্ডিত, এবং তিনি ইংরেজি সাহিত্য কলাম্বিয়া ইউনিভার্সিটির পড়াশুনো করেছেন, সেখানে অধ্যাপনাও করতেন, এবং তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার তিনি যখন জীবন সায়ান্নে উপনীত, ডাক্তার বলে দিয়েছে তিনি আর বেশি দিন বাঁচবেন না, তখন তিনি কষ্ট করে জেরুজালেমের কাছে এসেছিলেন, অর্থাৎ প্যালেস্টাইনে। তিনি একজন প্যালেস্টাইনি পণ্ডিত। তো সে ইয়াসির আরাফাতের একজন উপদেষ্টাও ছিলেন এক সময়, এবং তিনি দুই রাষ্ট্রের সমর্থক, অর্থাৎ টু স্টেট সলিউশনের একজন সমর্থক। তিনি একজন তিনি অত্যন্ত সেকিউলার একজন মানুষ। নাম শুনে মনে হবে তিনি একজন মুসলমান, আসলে তিনি একজন খ্রিস্টান, এডওয়ার্ড সাইদ, যেটাকে বলে ম্যারিনাইট খ্রিস্টান। তিনি এই প্যালেস্টাইনিদের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে জীবনের শেষ দিনে তার ঘৃণা প্রকাশ করে গেছেন এইভাবে যে তিনি জেরুজালেমে, অর্থাৎ প্যালেস্টাইনের সীমান্তের কাছে গিয়ে ইসরায়েলের বর্ডারে গিয়ে একটি পাথর হাতে নিলেন, এবং এই পাথরটি তিনি অবৈধ ইসরায়েল রাষ্ট্রের প্রতি নিক্ষেপ করেছিলেন, এবং এইটা নিয়ে সারা পৃথিবীতে একটি রিপারকেশন তৈরি হয়েছিল। আমেরিকান গভর্নমেন্ট এডওয়ার্ড সাইদের উপর অনেক ক্ষেপে গিয়েছিল, কিন্তু আমি অবশ্যই সেদিন আমি ধন্যবাদ দিব, সেদিন এডওয়ার্ড সাইদের কলাম্বিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তার পক্ষে দাঁড়িয়েছিল। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।